মাথা উঁচিয়ে কলা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ একটি ফল। মজার ব্যাপার হচ্ছে কলা যেমন কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া যায়, ঠিক পাকা কলার কদর রয়েছে বাংলাদেশে বহু আগে থেকে। এ কারণেই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে নানান উদ্যোক্তারা তৈরি করছেন কলার বাগান। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কলার আবাদ হচ্ছে। আমাদের চাষিরা বেজায় ব্যস্ত থাকেন মাঠে এ ধরনের ফসল উৎপাদন করার জন্য। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুবই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে এটিএন বাংলার কৃষি বিষয়ক অনুষ্ঠান মাটির সুবাসে। আর বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি কৃষিবিদ সাব্বির সজীব। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ এসেছি মানিকগঞ্জের সিংগাইরে, যেই এলাকার নাম হচ্ছে আশেরচর এবং ঠিক যেখানে অবস্থান করছে এই মুহূর্তে সেটি হচ্ছে ফুডনগর মোল্লাপাড়া। দর্শক, এখানে শহীদুল ভাই নামে একজন উদ্যোক্তা চমৎকার করে প্রায় 13 বিঘা জায়গায় দেখতেই পাচ্ছেন এই জাতের কলা অর্থাৎ বাংলা সাগর কলা তিনি করছেন এবং তার এই উৎপাদন দেখে তার আশেপাশের মানুষও এখন উদ্বুদ্ধ হচ্ছেন। দর্শক, আজকে চেষ্টা করব আজকের পর্বে আমাদের যে উদ্যোক্তা শহীদুল ভাই তিনি কিভাবে কি করছেন তার শুরুর গল্প এবং মোটামুটি তিনি সচ্ছল কিনা এই কলা বাগান করে এবং এই কলা চাষে কতটুক কি সম্ভাবনা রয়েছে, কিভাবে চাষাবাস করা যায় এবং তার সাথে পোকামাকড় রোগবালাই কিভাবে কি আসে এবং এর থেকে কিভাবে তারা উপকার পেতে পারে তার সামগ্রিক বিষয় তুলে ধরব। চলুন তাহলে চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। পাকা কলা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং কলার থোর বা মোচা ডায়াবেটিস, আমাশা, আলসার নিরাময়ে বেশ ব্যবহৃত হয়। সাধারণত উর্বর দোআঁশ মাটি ও পানি জমে না এমন উঁচু জমি কলা চাষের জন্য বেশ ভালো। বাংলাদেশে অমৃতসাগর, চাম্পা, চিনি চাম্পা, সবরি, বাড়িকলা 1, বাড়িকলা 4 এবং বর্তমানে G9 কলা চাষ হচ্ছে। তাছাড়াও সবরি কলা নামে স্থানীয়ভাবে চাষ করা হয়, তার সাথে মদনা বা বাংলা কলা নামেও স্থানীয়ভাবে চাষ করা হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আছি মানিকগঞ্জের সিংগাইরে খাসেরচর এলাকায় এবং যেখানে দাঁড়িয়ে আছি কলা বাগান এটি হচ্ছে ফুডনগর, তাই না, মোল্লাপাড়া এলাকা। তো কি নাম ভাই আপনার? মোহাম্মদ শহীদুল ইসলাম। মোহাম্মদ শহীদুল ইসলাম। এই যে আপনার কলার বাগানে আছে, আমরা তো জানি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এখন এই কলার আবাদ হচ্ছে, তাই না? তো আপনার এখানে যে বাগানটা করছেন এটা কতটুক জায়গায় এবং কবে থেকে শুরু হয়েছিল? আমি আপনার এই যে গত কার্তিক মাসে লাগাইছি, তে কার্তিক 12 মাস পরে আমি মনে করেন যে এই আপনার ফল পাইছিল 10 মাস পরে, যেমন 9 মাস পরে ফল পাইছি। এখন বড় হয়েছে, কাটতেছে, বিক্রি করতেছি। তাতে কলার বাগানে বয়স হয়েছে 14-15 মাস হয়ে গেছে। তো 9 মাসে ফল ধরা শুরু করে, তাই তো? শুরু করে। এগুলো কি জাতের? এটা হলো দেশি সাগর কলা। দেশি সাগর কলা না? তো আপনি মোটামুটি প্রথম যখন বাগান শুরু করলেন সেটা কত সাল ছিল? প্রথম তো শুরু করছিলাম আপনার হলো ওই 2021-এ শুরু করছিলাম। তো ওই ক্ষেত্রে 2 বছর খাইছি। ওইটা আবার অন্য জমি তো লিজ নেওয়া। এই জাতি ছিল? এই জাতি ছিল, হ্যাঁ। ওইটা চারা আবার এখানে এনে লাগাইছি। প্রথম তো টাঙ্গাইল থেকে আনছিলাম বীজ, এই চারা। টাঙ্গাইল থেকে? টাঙ্গাইলের কোন এলাকা থেকে? আমার ব্যাপারীটা আইনা দিছিল, আমি নিজে যাই নাই। তখন চারা একটা কেনা পড়ছিল কত করে? তখন আমার পৌঁছাই দিছিল 25 টাকা করে। আচ্ছা, এই যে একটা ব্যাপার বলেন, আমরা তো জানি এই যে কলা গাছগুলো যে লাগাইছেন, এই যে উঁচু করছেন, এটা কতদিন পর, নাকি এটা কি সুবিধার জন্য যে পানি দিবেন নালা দিয়ে? উঁচু করছিল আপনার এই লাগানোর 5-7 মাস পরে। চারা বড় বড় হয়েছে, যেমন মানুষ সমান হয়েছে তো বড় বড়, তখন উঁচু করে দিছি। গেলে যে গোড়ায় মাটি দিলে ভেঙে পড়বে না বা পানি দিতেও সুবিধা। মাটি পাইলে, আগলা মাটি পাইলে কলা গাছও মোটা হয়। পানি দিলে লাভটা কি হয়, মানে গাছটা ভালো থাকে না কি ব্যাপার? পানি দিলে গাছ মোটা হয়, সারটা ধরে। সার দিলে মনে করেন একটা সার দিলাম শুকনো মাটি, সারে কাজ করব না, তো পানি দিয়ে সারটা দিলে মনে করেন যে আপনার
কাজ করব। সাধারণত জমি ভালোভাবে গভীর করে চাষ দিতে হয় 2 মিটার দূরে দূরে প্রায় 2 থেকে 3 ফুট করে গর্ত করে তার মধ্যে প্রয়োজনীয় কিছু কীটনাশক ও সার দিয়ে আশ্বিন কার্তিক বা মাঘ ফাল্গুন কিংবা চৈত্র বৈশাখ মাসে কলা গাছ রোপণ করা যায়। কলা গাছ রোপণের জন্য তেউর সবচেয়ে ভালো, অর্থাৎ যে সকল কলা গাছের চারার পাতা খানিকটা লম্বাকৃতি বা তলোয়ারের মতো সেগুলো ব্যবহার করতে হবে। আচ্ছা ভাইজান, এই যে যেটা বললেন যে 9 মাস পর মোটামুটি কলা আসা শুরু করে, মানে মুচি আসে, তাই না? এই যে মোচাটা আসার পর বাতি হইতে মোটামুটি সময় কেমন নেয়? মোটামুটি ধরেন 3 মাস নেয়। 3 মাস নেয়। এটা কি 3 মাস নেয় সময়। গরমকালে শীতকালে কি শীতকালে একটু পার্থক্য আছে? বেশি নেয়, বেশি নেয়। আর গরমকালে একটু কম নেয়। কম নেয় না? হ্যাঁ, আর এমনিতে এই যে প্রত্যেকটা গাছে দেখতে পাচ্ছি যে গোড়ায় 2-1টা করে চারা রাখছেন। আমরা জানি এক গাছে একটা চারা তার কলা আসার পর মানে মুচি আসার পর তারপর থেকে রাখতে হয়, তাই না? আপনি কটা করে রাখতেছেন? আমি একটাই রাখি, তখন এক নাম্বার যে কাটবো কিছু দেরি হয়েছে, কামলা নিয়ে কাটতে হবে, ওই একটা করেই একটা কতটা 2টা, ওই যে দেখেন না, যেমন যে ওইটা যেমন ওই যে কাটার পর ওই যে ওইটা থাকবে, ওই যে ওইটা আর কি কাটবো না, ওইটা থাকবে। হ্যাঁ, যেমন এই যেটার পরে ওই যে পিছে ওইটা রাখছি, এটি আবার কেটে দেবো, ওই একটা থাকবে। আমার যেটা বেশি আছে ওটি কাটা হয় না আর কি। আর এক একটা গাছ থেকে গাছের দূরত্ব কতটুকু দিয়েছেন? আমি দিয়েছিলাম আপনার, আমরা তো হাতে মাপছি 4 হাত দিয়েছি। 4 হাত মানে প্রায় 6 ফিট। 6 ফিটই। 6 ফিট দিয়েছেন। আর সারি থেকে সারির দূরত্ব একই রাখছেন না? চতুর্দিকে মানে স্কয়ার একেবারে বর্গাকার আর কি। বাগান তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রাখছেন, তাই না? তো সেক্ষেত্রে একটা যদি বলেন ব্যাপার, সেটা হচ্ছে তো লাগানোর পর থেকে কি কি সার দিছেন এবং কোন কোন মাসে দিছেন, এটা যদি বলতেন। আমি হলো আপনার যে সময় লাগাইছি আগে, চাষের আগে নিচে সার দিয়ে নিছি। প্রথম চাষ করার আগেই চাষ করছি আর কি, সার দিছি ওই সময়, মানে কলা লাগানোর আগে, চাষের সময় মোটামুটি যতদূর লাগে টিএসপি সার, পটাশ সার, এমনি তারপর গোবর দিছি, টাক দেয় না খামার থেকে, সব মিলে দিয়ে মনে করেন জমি সাজায় নিছি। সাজাই নিয়ে তারপরে আলু লাগাইছি, তার ভিতর দিয়ে কলার চারা লাগাইছি। আলু লাগাইছেন, তার ভিতর দিয়ে কলা, মানে আলু 1 বছর খাইছেন। মিষ্টি কুমড়া ছিল আবার, আলু তোলার পরে আবার থাকছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া খাওয়ার পরে তারপরে পরিষ্কার করে তখন আবার ভিতর দিয়ে হাল দিছি, ওই যে চারার ভিতর দিয়ে পানি দিছি, তখন আবার সার দিছি। মনে করেন তাতে মনে করেন যে আপনি কয় মাস গেছে, কার্তিক, অগ্রহণ, পৌষ, মাঘ, ফাল্গুন মাসে মনে করেন যে আপনি ওই সময় আবার ফিরে সার দিছি। সার দেওয়ার পরে আবার পানি দিছি, তারপর আবার ভিতর দিয়ে আবার পাট শাক বুনে দিছিলাম। আরে বাবা! আবার পাট শাক ভালো হয়েছিল, টাকা পাইছিলাম, শাক হিসেবে বিক্রি করছি। তারপরে আমার কলা হয়েছে, তারপরে কলা আবার মনে করছে কিছুদিন গেছে পরে আবার সার দিয়ে মাটি দিছি, গোড়া দিয়ে উঁচু করা যেটা, তখন আবার সার দিয়ে জৈব সার দিছি। আবার মনে করেন যে কিনাই না, ওই যে গোবর সার না, কেঁচো সার, কেঁচো সারও দিয়েছেন? হ্যাঁ, ওগুলোও দিছি। একটা হিসাব আছে না যে প্রতি বিঘায় মোটামুটি খরচ কয় টাকা হয়? খরচ তো আমি বিঘা তো হিসাব করি নাই, আমি মোট 16 বিঘা জমি প্রথম চাষ করছি। ওই একবারে সব খাতায় লিখছি, সিরিয়ালে যা ভাঙছি সব একসাথে ভাঙছি। তাতে আমার আলু লাগাইছিলাম সাথে, কলার সাথে, এই 13 বিঘাতে আলু, গাজর আবার এবং মিষ্টি কুমড়া দিছিলাম আলু, একসাথে সম্পূর্ণ আমার 11 লক্ষ টাকা তখন পর্যন্ত। হ্যাঁ, এই কলা সহ সব কলা সহ 16 বিঘা জায়গায়। প্রতি গর্তে গোবর 20 কেজি, টিএসপি 400 গ্রাম, এমওপি সার 300 গ্রাম, ইউরিয়া 650 গ্রাম প্রয়োগ করতে হবে। সারকে 50 ভাগ গোবর জমি তৈরি করার সময় এবং বাকি 50 ভাগ গর্তে দিতে হবে। এই সময় অর্ধেক গর্তে প্রয়োগ করা দরকার আছে। তবে রোপণের 1.5 থেকে 2 মাস পর 25 ভাগ ইউরিয়া, 50 ভাগ এমওপি ও বাকি টিএসপি জমিতে ছিটিয়ে ভালোভাবে কুপিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। এর থেকে 2 থেকে 2.5 মাস পর গাছ প্রতি প্রায় 50 গ্রাম ইউরিয়া ও 50 গ্রাম এমওপি সার প্রয়োগ করা দরকার। ফুল আসার সময় অবশিষ্ট 25 ভাগ ইউরিয়া জমিতে ছিটিয়ে দিয়ে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। সাধারণত আমাদের আজকের যিনি উদ্যোক্তা জনাব শহীদুল, তিনি কিন্তু গোড়া একেবারে উঁচু করে দিয়েছেন অনেকটা বেড পদ্ধতিতে। এতে করে তার সেচ দেওয়ার সুবিধা বেশ ভালোই হয়েছে।
আচ্ছা শহীদুল ভাই, যে কোনো গাছ লাগাইলেই কিন্তু পোকামাকড়ের একটা ব্যাপার থাকে, রোগবালাইয়ের ব্যাপার থাকে। থাকে। তো আপনার এই কলা চাষে মোটামুটি রোগবালাই কি হয় এবং আপনি সেটার রিকভারি অর্থাৎ প্রতিষেধক হিসেবে কি দেন, কি ওষুধপাতি ব্যবহার করেন? আমি মনে করেন যে কলা চারা যখন 1 হাত পরিমাণ হয়েছে তখন ওই মাঝে থেকে কিছু পোকা লাগা শুরু করছে। তা আমাকে কৃষি অফিসারকে ফোন করলাম, খেতে দেখাইলাম, আইনে মনে করেন যে তারা এসে দেখে বললো যে বিষ লিখে দিল, নাইট্রো দিলাম। তারপরে মনে করেন যে 2 সিরাপ দিলার পর দেখে আর পোকা মোকা শেষ হয়ে গেল। পরে আবার যখন কলা বের হইতেছে, কলা আবার হলো এই যে আপনার এই আক্রমণ চুষে খায়। পরে ওইটার ভিতরে ওই যে নাইট্রো দিছি, এখনো পরিষ্কার হয়ে গেছে, এখন আর খায় না। পরে আবার মনে করেন যে পাতা পুড়ে যায়, ওই যে ওগুলা মনে করেন যে আবার আর এক রোগ ধরলো। পরে ওইটা আবার আর একটা বিষ আছে লিখে দিল কৃষি অফিসার, টিল, মানে ওইটার নাম হচ্ছে টিল। পরে ওই রোগের জন্য হ্যাঁ। পরে ওই যে আপনার ওইটা দিতেছি, এখন ওই যে আবার মাছের পাতা আবার ফ্রেশ আছে। তো এগুলা মোটামুটি রোগবালাই তো লেগে থাকবেই, কম আর বেশি, তাই না? তো আপনি কি শুধু কলা চাষই করেন না অন্যান্য চাষবাস? আমি তো আপনার আলু ক্ষেত করি, মিষ্টি, লাউ, তারপর আপনার হলো অনেক কিছু ক্ষেত করি। আপনার মরিচ আবাদ করি, এখনো মরিচ করছি। ওই পাশে আবার টমেটো দেখলাম, টমেটো আমি লাগাইছি 100% টমেটো লাগাইছি। 100%? হ্যাঁ। ওর দাম পাচ্ছেন কেমন? ওগুলো এখন হলো 30 টাকা কেজি, 25 টাকা কেজি কেটেছে। হ্যাঁ, কয়দিন 50 টাকা খেত, এখন আবার 30 টাকা এসে পড়ছে। তবে আমার টমেটো আবার এই যে এক কোম্পানি আছে বাইরে এনে আবার মনে হয় নিবে 2-4 ভিতরে, মালয়েশিয়া যায় এখান থেকে। হ্যাঁ হ্যাঁ। আর আবার জিরাও লাগাইছেন শুনলাম? হ্যাঁ, জিরা বুনছি। আবার আপনি ওই যে কৃষি অফিসার আমার নিয়ে গেছিল ট্রেনিংয়ে আপনার বগুড়া মশলা গবেষণায়, তো ওখানে গিয়ে আবার 3 দিন ট্রেনিং করছি। তারপর ওখান থেকে আমার জিরা বীজ দিয়ে দিছে, দেওয়ার পরে আমি বুনছি। আল্লাহর রহমতে তেমন মানে অর্ধেক একটু বেশি জ্বালাইছে আর কি, কিছু বৃষ্টি হওয়ার কারণে একটু পুরোপুরি জ্বালায় নাই, মার গেছে। এখন তো মোটামুটি 13 বিঘায় এই কলার বাগানটা, তো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? সামনের দিকে এই কলার আবাদ কি আরো বাড়ানোর চিন্তা ভাবনা আমি আছে? এই বছর কার্তিক মাসে আরো 15 বিঘা কলা করেছি। আরো 15 বিঘা করেছি। তার সাথে এই জাতেরই। হ্যাঁ, এই জাতের মোটামুটি বাজারটা আপনার এলাকায় ভালো পাচ্ছেন নাকি? হয়, ভালোই, খারাপ না, ভালো। তো আমাদের যারা নতুন উদ্যোক্তা আছেন কিংবা যারা নতুন চাষি আছেন, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে? তারা তো আমার কাছ থেকে চারা অলরেডি কিনে নিয়ে লাগাইছে। পরামর্শ আমি যেভাবে লাগাই ওইভাবে তাকে পরামর্শ দেয়। মনে করেন যে এবার না 7-8 বিঘা লাগাইছে। 7-8 বিঘা লাগাইছে। হ্যাঁ, বাহ। তো আপনার দেখা দেখি মোটামুটি আরো বাগান তৈরি হচ্ছে। হ্যাঁ, কলার পানামা রোগ নামে একটি রোগ হয়ে থাকে, যা একটি ছত্রাক জাতীয় রোগ। প্রাথমিকভাবে বয়স্ক পাতার কিনারা হলুদ হয়ে যায় এবং পরবর্তীতে কচি পাতাও হলুদ রং ধারণ করে এবং তার পরবর্তীতে পাতার বোটার কাছে ভেঙে গাছের চারিদিকে ঝুলে থাকে এবং মরে যায়। সাধারণত আক্রান্ত গাছ গোড়া সহ উঠিয়ে ফেলা উচিত। আক্রান্ত গাছের তেউর চারা হিসেবে ব্যবহার করা যাবে না। কলার সিগাটোকা রোগ নামে একটি রোগ হয়ে থাকে। এ রোগের আক্রমণ হলে প্রাথমিকভাবে 3য় থেকে 4র্থ পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা দেয়। ধীরে ধীরে দাগগুলো বড় হয়ে বাদামি রং ধারণ করে। আক্রান্ত গাছের পাতা পুড়ে ফেলতে হয়। সাধারণত টিল্ট 250 অথবা 1 গ্রাম ব্যাভিস্টিন মিশিয়ে 15 দিন পর পর কলার বাগানে দিতে হয়। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো একজন উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে, যিনি এই ব্লকের দায়িত্ব আছেন, মোহাম্মদ জুল্লাস উদ্দিন, তাই না? কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। তো আপনি যদি বলতেন, এই যে আমাদের শহীদুল ভাই প্রায় 13 বিঘা জায়গায় সাগর কলা, যেটা বাংলা সাগর বলছেন, তো টাঙ্গাইল থেকে জাতটা নিয়ে এসেছিলেন উনি, সেক্ষেত্রে কলা চাষে মোটামুটি কি কি রোগ বালাই হয় 1, এবং পোকামাকড়ের আক্রমণ কোনটার হয় 2, এবং কোন ধরনের মাটিতে কলা চাষটা আসলে ভালো হয়, এটা যদি একটু বলতেন। কলা চাষে মূলত যেটা যে রোগের মধ্যে আমরা যে দেখে যেটা পাতার যে স্পট পড়ে, তো এই আপনি সেটা বলে হলো আপনি যদি এই পাতার স্পটটা হয় তাহলে আপনি যে আমাদের ছত্রাকনাশক টিল্ট যেটা আছে সাধারণত আপনি টেকনোলজি গ্রুপের, সেই টিলটা যদি আপনি প্রতি লিটার পানিতে 0.5 মিলি আকারে স্প্রে করে দেওয়া হয় 2 থেকে 3 বার, তাহলে এই কলার পাতার যে ছত্রাকনাশক সমস্যাটা সেটা চলে যায়। আর রোগবালাইয়ের মধ্যে কলার একটা বিটল পোকা, একটা যে কলার যে আমরা যে খেতে দেখি যে দাগ আকারে হয়ে যায়, ওই বিটল পোকাটা কলার উপর দিয়ে হাঁটলে ওই আমাদের কলার মধ্যে দাগ পড়ে এবং গাছেরও ক্ষতি করে। সেটা আপনি একটা অনুমোদিত আপনি পোকার যে
আপনার নাইট্রো বা এ আকারে আপনার প্রতি লিটারে 1/2 মিলি ওষুধ 2 থেকে 3 বার স্প্রে করলেই এই রোগটা চলে যায়। আশেপাশের অনেক উদ্যোক্তা তৈরি হচ্ছেন এখন এই সাগর কলার বাগান দেখে, এবং এলাকাবাসীও বলে থাকেন এটি বেশ ভালোই হয়েছে। শহীদুল ভাইয়ের তো কলা বাগানে আছেন, তাই না? তো কেমন লাগে ব্যাপারটা? এটা আমার কাছে খুব ভালোই লাগে। জমি আমাকে আমার চাচার কাছে কিছু বেচছি, বেচে কিনে নিয়ে সেই থুইছি শহীদুল ভাইয়ের কাছে। উনি মানুষও খুব ভালো, আমাকে কলা টলা দিয়ে খায়। হ্যাঁ। তো আপনি এই বাড়িতে আর কি কি আছে, আর ফসল মধ্যে এবার মাঠে কি কি করছেন? মাঠে মানে ঘাস খেতেছি গরুর লেগে, আবার ওই কিছু খেসারি শাক সবজি এগুলি করছি। তো এই যে সাগর কলা, যেটা দেশি সাগর কলা, তো এই জাতের কলার চারা লাগান নাই? হ্যাঁ, এবার 2-1টা নিয়ে আমরা লাগাইছি। সারের মধ্যে গোবর বা আবর্জনা সার 15 থেকে 20 কেজি দেওয়া যেতে পারে গর্ত প্রতি। এছাড়াও টিএসপি 250 থেকে 400 গ্রাম, এমপি সার যেটি মিউরেট অফ পটাশ 250 থেকে 300 গ্রাম, এবং ইউরিয়া 500 থেকে 650 গ্রাম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে কথা বলবো আরও একজন উপসহকারী কৃষি কর্মকর্তার সাথে, যার নাম হচ্ছে জনাব আলী হোসেন, তাই না? তো আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আপনি যদি বলতেন, আমরা তো জানি যে কোনো ফসলই হোক তার একটা সার ব্যবস্থাপনার ব্যাপার থাকে। তো কলা চাষে মোটামুটি সার ব্যবস্থাপনা কিভাবে করতে হয় এবং কি পরিমাণে মোটামুটি লাগে, কি সার লাগে, এটা যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে এবং যারা চাষি ভাই আছেন তাদের উদ্দেশ্যে একটু বলতেন। কলা গাছ লাগানোর পূর্বে জমি তৈরির সময় বিঘা প্রতি 20 থেকে 25 কেজি টিএসপি, 20 কেজি এমওপি, 4 কেজি বোরন, 15 কেজি জিপসাম, 4 কেজি কার্বোফোরান জাতীয় কীটনাশক বা নেমাটোড কৃমিনাশক এগুলো প্রয়োগ করতে হয়। তারপরে জমিতে চারা রোপণের পর 3 কিস্তিতে ইউরিয়া বিঘা প্রতি 20 থেকে 25 কেজি ইউরিয়া 3 কিস্তিতে প্রয়োগ করতে হয়। আর বছরের অন্যান্য সময়, যেমন প্রথম বছর যখন লাগানো হইলো, পরবর্তী বছরে কত দিন পর পর বা কোন সময়টা সার দিতে হবে? পরবর্তী সময়ে সাধারণত ফসল কর্তনের পর জমিতে যখন আগাছা পরিষ্কার করা হয়, জমিতে পুনরায় পানি দেওয়া হয়। পানি দেওয়ার পূর্বে সারটা প্রয়োগ করতে হয়। রোপণের জন্য অসিতেউর সবচাইতে উত্তম। অসিতেউরের পাতা সরু, সুচালো এবং অনেকটা তলোয়ারের মতো। এছাড়া এই চারাগুলো বেশ শক্তিশালী হয়ে থাকে। কাণ্ড ক্রমশ গোড়া থেকে উপরের দিক সরু হয়। 3 মাস বয়স্ক সুস্থ তেউর রোগমুক্ত বাগান থেকে সংগ্রহ করতে হয়। সাধারণত খাটো জাতের গাছে 35 থেকে 45 সেন্টিমিটার ও লম্বা জাতের গাছের 50 থেকে 60 সেন্টিমিটার দৈর্ঘ্যের তেউর ব্যবহার করা হয়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন প্রথম এই কলার চারাগুলো লাগাবেন, তখন কিন্তু সাথী ফসল হিসেবে নানান ধরনের ফসল আবাদ করা যায়। এ কারণে আপনি যদি মিষ্টি কুমড়া আবাদ করতে পারেন, তাহলে সবচেয়ে সেটি ভালো হয়। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার কৃষি কর্মকর্তা সদাই প্রস্তুত থাকেন কৃষকদের নানান ধরনের পরামর্শ দেওয়ার জন্য। সিংগাইরে এই বছরে 150 হেক্টর জমিতে কলা চাষ হয়েছে। আমাদের এখানে G9, সবরি, অগ্নিশ্বর সহ অনেক জাতের কলাই চাষ করা হয়। কৃষকরা সাধারণত এই কলা চাষের সাথে সাথে গাজর, মিষ্টি কুমড়া সহ আর অন্যান্য ফসল করে থাকে, মানে একাধিক ফসল করে থাকে, যার ফলে হচ্ছে এই যে আন্তঃফসল যেগুলো করে গাজর, মিষ্টি কুমড়া, এগুলো চাষ করে যে লাভটা হয় সেটা সে উৎপাদন খরচ হিসেবে এগুলাকে যে বিক্রি করে যে টাকাটা পায়, সেটা তার যে কলা চাষের যে উৎপাদন খরচটা সেটা সে এখানে ব্যবহার করে। কলাতে সাধারণত 2টা রূপ বেশি হয়, একটা হচ্ছে পানামা আর একটা হচ্ছে সিগাটকা। তো পানামা হলে কলাকে সাধারণত রক্ষা করাটা খুব কঠিন হয়ে যায়। এক্ষেত্রে কৃষকদেরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন চাষাবাদের দিকে বেশি গুরুত্ব দিতে হবে। আর সিগাটকা রোগ হলে সাধারণত ছত্রাকনাশক প্রয়োগ করলে সিগাটকা রোগ থেকে কৃষকরা উদ্ধার পাবে। আর কলাতে পোকার মধ্যে বিটেল পোকাটা বেশি হয়। এক্ষেত্রে আমরা যদি যে কোনো ধরনের ক্লোরোপাইরিফস গ্রুপের কোনো কীটনাশক প্রয়োগ করলে বিটেল পোকা থেকে আমরা রক্ষা করতে পারব।
আমাদের আজকের ওই উদ্যোক্তা জনাব শহীদুল তিনি কিন্তু স্থানীয় বাজারেই বিক্রি করছেন তার এই উৎপাদিত কলা 300 টাকা প্রতি কাতি, অর্থাৎ তিনি কিন্তু তার বাগান থেকেই বিক্রি করছেন এগুলো। কলার ব্যাপারীরা বাগান থেকে নিয়ে যাচ্ছেন এবং অগ্রিম টাকাও দিয়ে রাখছেন। তাই আসুন কোনো না কোনো কৃষির কাজ করি, দেশকে এগিয়ে নিয়ে যাই, নিজে স্বাবলম্বী হই। মাথা উঁচিয়ে। সুপ্রদর্শক, আজ আমরা মাটির সুবাস অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছিলাম মানিকগঞ্জের সিংগাইরে হাঁসের চর এলাকায়। দর্শক, আপনারা জানেন মাটির সুবাসের প্রতি পর্বে হাজির হই কৃষির নানামুখী বিষয় নিয়ে। তারই ধারাবাহিকতায় আজ কিন্তু হাজির হয়েছিলাম কলা চাষের গল্প নিয়ে। আমরা চেষ্টা করেছি এই শহীদুল ভাই কিভাবে কি করছেন এবং আন্তঃপরিচর্যা কিভাবে করছেন এই কলা চাষি হয়ে, এবং তার সাথে এই এলাকায় যারা কৃষি বিভাগের লোক আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, এলাকাবাসীর সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কেমনভাবে দেখছেন এই কলা চাষটাকে, বিশেষ করে এই শহীদুল ভাইয়ের উদ্যোক্তা যে আছেন তিনি যেভাবে এই সাগর কলার আবাদ করছেন সে বিষয়গুলো। আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন বাংলার সাথেই থাকুন। সবার বড় যোদ্ধা তোরা, সবার বড় যোদ্ধা তোরা, নেরে সবার শ্রদ্ধা তোরা, নে মাথা উঁচিয়ে।